হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। তো আজকে 2 নম্বর স্কুলটা করাবো, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ। তো তোমাদের দেখো প্রথম স্কুলটা দেওয়া হয়ে গেছে। তো আজকে আমরা 2 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। দেখো লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল, স্কুলটা করাবো। তো চলো আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাই। তো ক্লাস শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করে দাও। তো দেখো আমাদের যে 1 নম্বর প্রশ্নটা বলেছি, তো দেখো আমাদের বলেছে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যাবে না বেড়ে যাবে না একই থাকে না শূন্য হয়। তো তোমাদের জানতে হবে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়, আমাদের এ নাম্বার অ্যান্সারটা হবে। তোমাদের দেখো বইতে আছে, পরিবেশ বইতে আমি দেখাবো। দেখো এই জায়গায় অ্যান্সারটা আছে, দেখো চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়, তার অ্যান্সারটা এ নাম্বার। 2 প্রশ্ন দেখো বলেছে বরফ গলনের নীলতাপ কত হবে। তো বরফ গলনের নীলতাপ তোমাদের জানতে হবে বি নাম্বার অপশানটা 80 ক্যালোরি পার গ্রাম। আমাদের বইতে আমি দেখাবো, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। যে প্রশ্নটা দেখো বরফ গলনের নীলতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বুঝো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের তার কী জানলাম, বরফ গলনের নীলতাপ কত, বরফ গলনের নীলতাপ 80 ক্যালোরি পার গ্রাম। আর দেখো 3 প্রশ্নটা এখানে আছে, দেখো Zn প্লাস H2SO4 সমান সমান ZnSO4 প্লাস H2 এই বিক্রিয়ায় জারক পদার্থটি বের করতে বলেছে। দেখো জারক পদার্থ আমরা কোনটাকে বলবো, এই যে H2SO4 আছে, দেখো H2SO4 থেকে আমাদের দেখো H2 কিন্তু সরে গেছে, এখানে Zn চলে এসেছে। তাহলে দেখো এখানে হাইড্রোজেন অপসারিত হয়েছে, তাহলে হাইড্রোজেন যদি অপসারিত হয় তাহলে সেই যে H2SO4 এই যৌগটাকে আমরা বলবো জারক পদার্থ। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের এ নাম্বার হবে। জারক পদার্থ কোনটি, এখানে জারক পদার্থ হবে এই যে H2SO4। আমাদের বই থেকে আমি দেখাবো, পরিবেশ বইতে জারক পদার্থ এখানে আমাদের দেওয়া আছে। দেখো কোনো পদার্থ থেকে হাইড্রোজেন অপসারণ করা আছে, পদার্থ থেকে হাইড্রোজেন অপসারিত হয় তাহলে জারক পদার্থ সেটা। আর যদি কোনো পদার্থে অক্সিজেন যুক্ত হয়, কোনো পদার্থে অক্সিজেন যুক্ত হলেও জারক বলবো, আর হাইড্রোজেন অপসারণ হলে বলো জারক বলবো আমরা। তাহলে এখানে আমাদের কী হয়েছে, হাইড্রোজেন অপসারিত হয়েছে, এই যে H2SO4 আছে সেখান থেকে দেখো H2 নাই, এখানে Zn এসেছে, H2 তো সরে গেছে, তার জন্য আমরা H2SO4কে আমরা কী বলবো, জারক পদার্থ। 4 প্রশ্নটা দেখো বলছে কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম কি। তাহলে এখানে দেখো নাইট্রাস অক্সাইড বলেছে, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম কি, নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের সংখ্যাটা তোমার যে লিখে দিই আমি, সেটা তোমরা পেয়ে যাবা NO2, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। 5 প্রশ্ন দেখো বলছে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। চিনিটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে না, গ্লুকোজও নয়, অ্যালকোহলও হবে না, তাহলে আমাদের বি নাম্বার অ্যান্সারটা হবে কপার সালফেট, যেটা দ্রবীভূত অবস্থায় তখন তড়িৎ বিশ্লেষ্য আমাদের কাজ করে এটা। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা পেয়ে গেলাম কপার সালফেট। 6 নম্বর প্রশ্ন দেখো বলছে 50 কিলোমিটার উপরে আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত হবে। তা তোমাদের এটা জানতে হবে, অ্যান্সারটা হবে ডি নাম্বার 5 লক্ষ ভোল্ট। 50 কিলোমিটার উপরে আর আকাশ আর, ঠিক আছে, 50 কিলোমিটার উপরে যে আকাশ আছে আর ভূপৃষ্ঠের মধ্যে যে বিভব পার্থক্য তার মধ্যে কত পাওয়া যাবে ভোল্টটা, 5 লক্ষ ভোল্ট। 7 প্রশ্ন দেখো বলছে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় কোনটিতে হবে, শুধুমাত্র কঠিনে, শুধুমাত্র তরল, শুধুমাত্র গ্যাসীয়, না সব পদার্থের মধ্যে দিয়ে। তাহলে পরিবহন পদ্ধতিতে তাপ যে প্রবাহিত হয় সেটা হবে আমাদের এ নাম্বার অ্যান্সারটা, শুধুমাত্র কঠিনে, তাই না, কঠিন পদার্থের মধ্যে দিয়ে আমাদের পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়। দেখো তোমাদের এখানে যে অ্যান্সারটা আছে, আমি দেখো এখানে তোমাদের বলবো যে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হওয়ার যে পদ্ধতি তার নামই হচ্ছে পরিবহন, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, এটা হবে আমাদের এ নাম্বারটা। তাহলে পরিবহন পদ্ধতিতে তাপ যে প্রবাহিত হবে সেটা হচ্ছে কঠিন পদার্থের মধ্যে দিয়ে, শুধুমাত্র কঠিন। 8 প্রশ্ন দেখো বলেছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো কোন পদার্থটি। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে আমরা জানবো বি নম্বর অপশানটা হবে NaOH, এটাই হবে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার দেখো 2 প্রশ্নগুলো, 2 প্রশ্নটা বলছে কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না। সেটা কিন্তু আমাদের বিকিরণ, তাই না, বিকিরণ যে পদ্ধতিটা আছে এই পদ্ধতির মাধ্যমে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেরকম সূর্য এবং পৃথিবীর মধ্যে দেখো কোনো মাধ্যম নাই, অথচ এই যে সূর্যের যে আমাদের তাপটা সেটা কোন পদ্ধতির মাধ্যমে আমাদের আসে পৃথিবীতে, সেটা বিকিরণ পদ্ধতিতে আমাদের পৃথিবীতে আসে সূর্যের তাপ। দেখো তোমাদের পরিবেশ বই থেকে তোমরা পেয়ে যাবা, এই যে দেখো এখানে বলা আছে সূর্য পৃথিবীর মাঝখানে অনেকটা অংশেই কোনো মাধ্যম নেই, মাধ্যম ছাড়াই। তাহলে আমাদের যে মাধ্যম ছাড়াই আসছে, তাই না, সূর্য থেকে তাপটা, সেটা এই যে আমাদের বলেছে দেখো সেই পদ্ধতির নাম বিকিরণ।
2 নম্বর প্রশ্ন দেখো বলেছে নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো। তাহলে নির্দিষ্ট গলনাঙ্ক পাওয়া যাবে না, সেটা কাঁচ, মোম, চর্বি, এরকম অনেক পদার্থগুলো আছে। তোমাদের আমি যদি বই থেকে বলি, তো দেখো আমাদের এই যে আছে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদি কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এইসব পদার্থগুলোর মধ্যে। তো 3 নম্বর প্রশ্নটা এখানে বলেছে শিশির পরার শর্ত কী। শিশির পরার শর্ত দেখো পরিবেশ বইতে দেখাবো। দেখো এখানে শিশির পরার শর্ত তোমরা এভাবে লিখতে পারো, উষ্ণতা কমতে থাকলে একসময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হতে হবে। দেখো জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত যদি হয় তখন কিন্তু শিশির পড়বে, তাছাড়া কিন্তু শিশির পড়বে না। এই শর্তটা তোমাদের লিখলেই হবে। 4 প্রশ্ন দেখো এখানে বলেছে আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লেখো। সেটা তোমরা লিখবা ক্যাটালেজ। ঠিক আছে, আলু এবং লিভার বা মেটেতে যে এনজাইমটা পাওয়া যায় তার নাম ক্যাটালেজ। 5 প্রশ্ন দেখো বলেছে অক্সিজেনে কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো অক্সিজেনের মাধ্যমে কোনো পদার্থ যদি দহন করা হয় তাহলে CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং H2O এটা জল, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। 6 প্রশ্ন দেখো বলছে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়। তাহলে দেখো এখানে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিবে, তাহলে নিকেলের প্রলেপ দিবে, যার উপর প্রলেপ দেওয়া হয় তাকে রাখতে হবে আমাদের ক্যাথোডে। তাহলে ক্যাথোডে রূপে আমাদের কি লোহার চামচ, তাই না। তো দেখো তোমাদের বই থেকে আমি দেখাচ্ছি একটা ছক। এই যে দেখো এই ছক থেকে তোমরা সব বুঝে নেবা, অনেকগুলো প্রশ্ন এখান থেকে পেয়ে যাবা। আমি যদি এখানে একটা করে দিয়েছি, দেখো রূপোর তৈরি গয়না এখানে আছে, রূপোর তৈরি গয়নার পর সোনার প্রলেপ দিবে, তাই না। তো দেখো রূপোর গয়নাকে ক্যাথোড হিসাবে রাখবে, এই যে দেখো ক্যাথোড হিসাবে রাখবে। এবং এই যে আমাদের দেখো এই যে বিশুদ্ধ সোনা, যে সোনাকে কিসে রাখবে, অ্যানোডে রাখবে, যার পর প্রলেপ দেওয়া হবে, তাই না। রূপোর গয়নার পর প্রলেপ দিবে সোনার, তাহলে রূপোর গয়নাকে রাখবে ক্যাথোড হিসাবে, ক্যাথোড রূপে, এবং সোনাকে রাখবে অ্যানোড হিসেবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেটা প্রশ্নটা বলেছিল আমাদের লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিবে, তা লোহার চামচের উপর প্রলেপ দিবে কিসের প্রলেপ, নিকেলের। তা লোহার চামচকে রাখতে হবে আমাদের ক্যাথোডে আর নিকেলকে রাখতে হবে আমাদের অ্যানোডে। ঠিক আছে, যার উপর প্রলেপ দেওয়া হয় তাকে ক্যাথোডে, আর যে জিনিসের প্রলেপটা দেওয়া হয় তাকে রাখা হবে অ্যানোডে। দেখো এখানে 7 নম্বর প্রশ্নটা এখানে বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন। দেখো ক্যাথোডে বিজারণ এই জন্য ঘটবে কারণ ক্যাথোডে H2 যুক্ত হয়, হাইড্রোজেন যদি যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হওয়াকে বিজারণ ঘটনা বলা হয়। তাহলে ক্যাথোডে কী হয়, হাইড্রোজেন যুক্ত হয়, তার জন্য আমরা বলতে পারবো যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে। ঠিক আছে, হাইড্রোজেন যুক্ত হয় বলে। দেখো 3 প্রশ্নগুলো, 3 প্রশ্নটা বলেছে ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হওয়া দরকার, অ্যান্সারটা হবে কম। কারণ দেখো গলনাঙ্ক কম হলে পরে বেশি ভোল্ট আসলে পরেই কী হবে, তারটি তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য আমাদের কী হবে বর্তনীতে কারেন্টের কানেকশান ছুটে গিয়ে আমাদের বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম আমাদের ভালো থাকবে। তো এই জন্য আমাদের কী হয়, ফিউজ তারের গলনাঙ্ক খুবই কম হওয়া দরকার। দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের আছে ইগলু বরফ দিয়ে বানানো কারণ বরফ তাপের কুপরিবাহী। দেখো এগুলো একটা বরফ দিয়ে তৈরি একটা ঘর, তাই না। তা এইগুলো বরফ দিয়ে বানানোর কারণ কী জন্য, কারণ বরফ তাপের কুপরিবাহী হয়। এবার তোমাদের পরিবেশ বইতে তোমরা পেয়ে যাবা, এই দেখো আমাদের দেওয়া আছে, যে লেখা আছে বরফ তাপের কুপরিবাহী, সেই কারণে এইগুলো বরফ দিয়ে তৈরি করা হয়, তাই না। বরফ দিয়ে তৈরি, দেখো তোমাদের ছবি আমি দেখাবো, এই যে পরিবেশে এই দেখো বরফের সাহায্যে দেখো একটা ঘরের মতন তৈরি করেছে, একে আমাদের কী বলা হয়, একে ইগলু বলা হয়। দেখো 3 প্রশ্নটা এখানে আছে, দেখো Fe, এখানে আমাদের Fe2++2E-। দেখো এখানে আমাদের কি হয়েছে, এখানে এটা একটি কি বিক্রিয়া বলেছে, এটা জারণ বিক্রিয়া হবে। কারণ দেখো ইলেকট্রন ত্যাগ হয়েছে, এখানে দেখো ইলেকট্রন এখানে বাদ পড়েছে। তা ইলেকট্রন যদি ত্যাগ হয় কোনো ঘটনায়, তাহলে আমরা সেই বিক্রিয়াটাকে আমরা কী বলবো, জারণ বিক্রিয়া বলবো। এই বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন কী হয়েছে, ইলেকট্রন ত্যাগ হয়েছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কী বলবো, জারণ বিক্রিয়া। 4 নম্বর প্রশ্ন দেখো ধাতুর উজ্জ্বলতা বাড়াতে তড়িৎ লেপন করা হয়, তড়িৎ লেপনের মাধ্যমে ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি পায়, তাই না। আচ্ছা এই ছিল আমাদের, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স। আমাদের হচ্ছে ছোটো প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। তা ফিজিক্যাল সায়েন্স তোমাদের দেখিয়ে দিলাম ছোটো প্রশ্নগুলো। এবার আমরা চলে যাবো লাইফ সায়েন্সে। তো লাইফ সায়েন্সে দেখো আমরা 1 নম্বর প্রশ্নটা এখানে বলছি মোটর, বিনস, ছোলা প্রভৃতি
কী জাতীয় উদ্ভিদ? তাহলে দেখো এই যে মটর, বিনস, ছোলা এরা কিন্তু ডাল জাতীয় উদ্ভিদ, ঠিক আছে? তার অ্যান্সারটা হবে ডাল জাতীয় উদ্ভিদ। 2 নম্বর দেখো ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি? তো ডেঙ্গি রোগের জীবাণুর নাম তোমরা লিখবা ফ্লেভি ভাইরাস, তোমাদের বই থেকে পেয়ে যাবা। দেখো ডেঙ্গি রোগ যে আমাদের আছে, দেখতে পাচ্ছ ডেঙ্গি রোগ, তাহলে এই ডেঙ্গি রোগের যে জীবাণুর নাম সেটা কি? ফ্লেভি ভাইরাস নামে পরিচিত, ঠিক আছে? অ্যান্সারটা লিখবা ফ্লেভি ভাইরাস। দেখো 3 প্রশ্নটা এখানে বলছে আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে কী দেওয়া হয়, কোন সার প্রয়োগ করা হয়? তাহলে আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ইউরিয়া সার দেওয়া হয়। ইউরিয়া সার এখানে আমরা দেখব, দেখো ইউরিয়া সারকে আমরা একটা নাম বলতে পারবো অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া দেওয়া হয়, ঠিক আছে? অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া দেওয়া হয়, তোমাদের পরিবেশ বই থেকেও তোমরা পেয়ে যাবা। দেখো এই যে সার প্রয়োগ যেটা আছে আমাদের সার প্রয়োগ, তাহলে এখানে দেখো গাছের প্রাথমিক বৃদ্ধিতে নাইট্রোজেনের চাহিদা বেশি থাকে, তাই অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া দেওয়া হয়। 4 প্রশ্ন দেখো বলে যে মাছের প্রাথমিক খাবার হলো, তো মাছের প্রাথমিক খাবার তোমাদের জানতে হবে ফাইটোপ্ল্যাঙ্কটন। পরিবেশ বইতে তোমাদের দেখাবো অ্যান্সারটা আছে, দেখো এখানে আছে। এই যে মাছের প্রাথমিক খাবার হিসাবে দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে তৈরি হয়, এটা আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটনটা হচ্ছে মাছের প্রাথমিক খাবার। 5 প্রশ্নটা আছে মৌমাছিদের জীবনচক্রে তৃতীয় পর্যায়টির নাম কি? তা মৌমাছিদের জীবনচক্রে তৃতীয় পর্যায়ের নাম হলো পিউপা। পরিবেশ বইতে তোমাদের দেখাবো, এই যে দেখো এখানে যে মৌমাছির জীবনচক্রটা বলে দিয়েছে, দেখো প্রাথমিক পর্যায়ে প্রথম পর্যায়ে ডিম, এবার দ্বিতীয় পর্যায়ে দেখো লার্ভা, আর তৃতীয় পর্যায়ে দেখো পিউপা, আর চতুর্থ পর্যায়ে পূর্ণাঙ্গ হয়ে যায়। এই 4টি ধাপে কিন্তু এখানে মৌমাছির জীবনচক্রটা দেখানো গেছে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে এখানে প্রশ্নের তৃতীয় পর্যায়ের ধাপটা আমাদের জানতে চেয়েছিল, তার নামটা হবে পিউপা। দেখো 2 প্রশ্নগুলো, 2-1 প্রশ্নটা বলছে চা পাতায় উপস্থিত উপখাদ্যের নাম হলো মরফিন, ডাটুরিন, ঠিক আছে, স্ট্রগনিন, আর বলেছে ট্যানিন। তাহলে চা পাতায় উপস্থিত উপখাদ্যের নাম আমাদের জানতে হবে, সেটা ডি নাম্বারটা ট্যানিন হবে। আমাদের পরিবেশ বইতে আছে, দেখো চায়ের গুণাবলী বলে আমাদের সব এখানে দেওয়া আছে, তোমরা এই জায়গায় পেয়ে যাবা। দেখো আমাদের চায়ের মধ্যে কী কী পাওয়া যায়, এই যে ট্যানিন পাওয়া যায়, তারপর আরও উদ্বায়ী তেল, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যাফিন পাওয়া যায়, এগুলো প্রশ্নে থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা মনে রাখবা, এখান থেকে বিভিন্ন প্রশ্ন তুলে দিতে পারে। 2 প্রশ্নটা বলছে প্রদত্ত কোনটি রবি ফসল? ধান, তুলো, গম, ভুট্টা। তা রবি ফসল জানতে চেয়েছে, তাই সেটা হবে আমাদের সি নাম্বার অ্যান্সারটা গম হবে রবি ফসল। তোমাদের আমি বইতে দেখাবো, পরিবেশ বইতে দেখো রবি ফসল, এই যে আমাদের দেখো খারিফ ফসল, রবি ফসল, এই দুটো খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা পড়ে রাখবা। যে দেখো সাধারণত শীতের শুরুতে এটাকে আমাদের চাষ করা হয়, এবং কখন আমাদের তোলা হয় এটা দেখো, এই যে আর মার্চ এপ্রিল মাসে এই যে ফসলটা তোলা হয়। তাহলে এটা হচ্ছে রবি ফসল, বর্ষার উপর নির্ভরশীল নয়, বর্ষার উপর কোনো নির্ভরশীল নয় এসব ফসলগুলো। তাই রবি ফসলের উদাহরণ এখানে দিয়েছে, দেখো গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে, বিভিন্ন উদাহরণগুলো দেওয়া আছে। তো খারিফ ফসল আর রবি ফসল, ঠিক আছে, এই দুটো থেকে প্রশ্ন তুলে, তাহলে আমরা রবি ফসল এখানে বলেছিল একটা উদাহরণ, সেটা আমরা গম, আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি। 3 প্রশ্ন দেখো বলেছে রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস গঠিত যকৃতের ক্ষতজনিত রোগটি হলো ম্যালেরিয়া, গেটেবা, ডায়াবেটিস, হেপাটাইটিস। তো অ্যান্সারটা হবে আমাদের ডি নাম্বার হেপাটাইটিস। আর দেখো 3 প্রশ্নগুলো, 3-1 প্রশ্নটা দেখো আমাদের কী বলেছে বিসদৃশ্য শব্দটি নির্বাচন করতে বলেছে, মানে এখানে যারা মিলবে না যে শব্দটি সেটা আমাদের দেখাতে বলেছে কোনটা হবে বিসদৃশ্য শব্দ। তাহলে 3-1 বাটা, রুই, কাতলা, মৃগেল আছে। তাহলে এখানে দেখো যে রুই, কাতলা, মৃগেল এরা হচ্ছে আমাদের কি, এরা হচ্ছে মেজর কার্প, আর বাটাটা হচ্ছে মাইনর কার্প। তাহলে অ্যান্সারটা কিন্তু এখানে দেখো যেটা মিল নাই সেটা হচ্ছে আমাদের বাটা, এরা 3জনে মিল আছে, এরা হচ্ছে মেজর কার্প, যে 3জনে, আর একা পড়ে গেছে এখানে দেখো বাটা, এরা হচ্ছে মাইনর কার্প। আমাদের বইতে আমি দেখাবো, দেখো এখানে আমাদের দেওয়া আছে মেজর কার্প এবং মাইনর কার্প। দেখো মেজর কার্পগুলো উদাহরণ দিয়েছে রুই, কাতলা, মৃগেল, যেখানে দেওয়া ছিল অপশানে, আর মাইনর কার্প দেখো এখানে আছে আমাদের বাটা, পুঁটি। তাহলে বাটা আছে এখানে, তো অ্যান্সারটা আমাদের বাটা হবে, কারণ 3জনই হচ্ছে মেজর কার্প, রুই, কাতলা, মৃগেল, আর যে বাটাটা আছে এখানে একা ছিল প্রশ্নে, সেই বাটাটা আমাদের মাইনর কার্প, অ্যান্সার বাটা। দেখো 2 প্রশ্নটা এখানে বলেছে, এখান থেকেও আমাদের বিসদৃশ্য শব্দটি বের করতে বলেছে, আছে ঢেকাল পদ্ধতি,
দোলানো বালতি পদ্ধতি, ড্রিপ পদ্ধতি আর রাহাত পদ্ধতি। আচ্ছা, এইসব পদ্ধতিগুলো জলসেচের, কৃষিকাজের জলসেচের পদ্ধতিগুলো দিয়েছে। তা দেখো এই যে ঢাকাল, যেখানে দেখো আমাদের যেটা ড্রিপ পদ্ধতি, এটা হচ্ছে আমাদের জলসেচের আধুনিক পদ্ধতি, ঠিক আছে। আর এই যে আছে এগুলো, যে ঢেকাল পদ্ধতি, দোলানো বালতি পদ্ধতি আর রাহাত পদ্ধতি, এগুলো হচ্ছে আমাদের চিরাচরিত আগেকার পদ্ধতিতে, এগুলো আধুনিক পদ্ধতি নয়, চিরাচরিত পদ্ধতি। তাহলে অ্যান্সারটা দেখো তো, আমাদের যে সদৃশ্য শব্দটি ড্রিপ পদ্ধতি, ঢাকালা পদ্ধতি, দোলানো বালতি পদ্ধতি আর রাহাত পদ্ধতি, এরা একই রকম চিরাচরিত পদ্ধতি। আর আধুনিক পদ্ধতি একটাই আছে এখানে, কে আছে, যে ড্রিপ পদ্ধতি। তোমাদের বইতে আমি দেখাবো, পরিবেশ বইতে দেখো যে চিরাচরিত পদ্ধতিগুলো দেখো, প্রত্যেকটা দেওয়া আছে চিরাচরিত পদ্ধতিগুলি। আমাদের যে দোলানো বালতি পদ্ধতি, এই যে ঢাকাল পদ্ধতি আর রাহাত পদ্ধতি দেওয়া ছিল, এরা হচ্ছে কি চিরাচরিত পদ্ধতি। আর আমাদের একটা ছিল এখানে আধুনিক পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের এই যে দেখো, এই যে ড্রিপ পদ্ধতি। এই যে পাইপের মাধ্যমে করে আমাদের যে সেচ করা হয়, এখানে পাইপ লাগানো আছে আর প্রত্যেকটা গাছের জায়গায় আমাদের ছিদ্র করা আছে, তো পাইপের মাধ্যমে জল বিভিন্ন গাছে গাছে পৌঁছে যায়। তা এরকম যে পদ্ধতিটা জলসেচের, তো এটাকে আমাদের বলা হয় ড্রিপ পদ্ধতিটা আধুনিক পদ্ধতি। তাহলে অ্যান্সারটা এই জন্য আমাদের কী হবে, এখানে আমাদের আসবে ড্রিপ পদ্ধতি। এটা হচ্ছে বিসদৃশ্য শব্দ, ঠিক আছে, বিসদৃশ্য ড্রিপ পদ্ধতি। দেখো 4 প্রশ্নগুলো। তো বলেছে এখানে 4-এর প্রশ্নটা, কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থ, মানে 2টি করে উদাহরণ দিতে বলেছে। তাহলে কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থের উদাহরণ। তাহলে এখানে আমরা দেখো পরিবেশ বইতে তোমাদের আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তো এই জায়গায় অ্যান্সারটা পেয়ে যাবা। এই যে দেখো 2টি আগাছানাশক যে আমাদের ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে, সেটা 2,4-D, এটা তোমরা দিতে পারো 2,4-D। আর এখানে আছে দেখো ডেলাপন, আর একটা এখানে দিয়েছে এই যে পিক্লোরাম, তাই না, পিক্লোরাম। তোমরা যে কোনো দুটো দিবা, তোমরা 2,4-D এবং ডেলাপন, এই দুটো দিয়ে দিবা অ্যান্সারে। 4-এর প্রশ্নটা দেখো, এখানে আমাদের 2টি উদাহরণ দিতে বলেছে। অসংক্রামক রোগ ঘটিত মহামারী, এখানে 2টি রোগের নাম দিতে বলেছে, অসংক্রামক রোগ ঘটিত মহামারী। তোমাদের পরিবেশ বই থেকে আমি দেখিয়ে দেবো, যে এই যে দেখো দেওয়া আছে আমাদের অসংক্রামক রোগ ঘটিত মহামারী 2টি রোগ এখানে দেওয়া আছে। ফুসফুসের ক্যান্সার, এই যে তোমরা দিবা ফুসফুসের ক্যান্সার একটা এই যে করোনারি হার্ট ডিজিজ, এটা দিতে পারে। 2টি উদাহরণ জানতে চেয়েছিল, এই দুটো উদাহরণ তোমরা দিবা। দেখো 5-এর প্রশ্নগুলো, এখানে আমাদের বলেছে 5-এর প্রশ্নটা, নিবিড় মিশ্র চাষ কাকে বলে। তা নিবিড় মিশ্র চাষ তোমাদের দেখো সাতারার সহায়িকা বই থেকে আমি অ্যান্সারটা তোমাদের দেব। এই যে এখানে দেখো আমাদের দেওয়া আছে সংজ্ঞাটা, যে নিবিড় মিশ্র চাষ কাকে বলে। তোমরা এভাবে অ্যান্সারটা দিয়ে দেবা, যখন 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বিদেশি কার্প একত্রে একই জলাশয়ে চাষ করা হয়, তখন তাকে নিবিড় মিশ্র চাষ বলে। তাই এই অ্যান্সারটা তোমরা দিয়ে দেবা। দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো হিউমাস কি। দেখো হিউমাস জানতে গেলে তোমাদের যেহেতু এক কথায় বলি, তার উদ্ভিদ ও প্রাণীর পচনশীল জৈব পদার্থকে হিউমাস বলা হয়। তো ভালো করে সংজ্ঞাটা তোমাদের সাতারার সহায়িকা থেকে আমি সংজ্ঞাটা যদি দিই, দেখো সাতারার সহায়িকা বইতে আছে হিউমাস কি। তা তোমরা লিখবা, উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহাবশেষ জীবাণু দ্বারা সম্পূর্ণ বিয়োজিত হওয়ার পর শিলাচূর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে যে বিশেষ কালো বাদামি বর্ণের মাটি সৃষ্টি করে, তাকে হিউমাস বলে। এভাবে লিখতে পারো। আর যদি তোমরা ছোটো করে লিখতে চাও, যেটা বললাম, যে উদ্ভিদ ও প্রাণীর যে পচনশীল দেহাবশেষ, তাই না, দিয়ে যে তৈরি গঠিত যে মাটি বা মৃত্তিকা, ঠিক আছে, তাকে বলবো আমরা হিউমাস। 3-এর প্রশ্নটা বলেছে, লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণুমুক্ত করা হয়। খুব ভালো প্রশ্ন। দেখো আমি পরিবেশ বই থেকে তোমাদের অ্যান্সারটা আমি দেবো, এখানে তোমাদের অ্যান্সারটা আছে। এই যে দেখো আমাদের যে অ্যান্সারটা, এখান থেকে আমরা লিখব। দেখো ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয়, ঠিক আছে। তোমরা এটা অ্যান্সার লিখে দেবা। এই যে দেখো, যে ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয়, ঠিক আছে, এভাবে লিখবে অ্যান্সারটা। 4-এর প্রশ্ন দেখো, এখানে তোমাদের বলেছে, অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উভগুণ সম্পূর্ণ 2টি মুরগির উদাহরণ দাও। তাহলে এখানেও আমরা পরিবেশ থেকে তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দেবো। এই যে দেখো আমাদের এখানে দেওয়া আছে, এই দেখো উভগুণ সম্পূর্ণ জাত যে মুরগি, এখানে তোমরা লিখবা অ্যান্সার রোড আইল্যান্ড রেড আর প্লাইমাউথ রক। আর একটা দিয়েছে এখানে নিউ, ঠিক আছে, হ্যাম্পশায়ার। তোমরা যে কোনো দুটো লিখে নেবা, তোমরা লিখে দেবা রোড আইল্যান্ড রেড আর একটা লিখে দেবা প্লাইমাউথ রক, ঠিক আছে, এই দুটো অ্যান্সার দিয়ে দেবা। দেখো 5-এর প্রশ্নটা বলেছে, কালাজ্বর সৃষ্টিকারী আদ্যপ্রাণীর নাম এবং তার বাহকের নাম লিখতে বলেছে। তা দেখো আমরা এখানে পরিবেশ থেকে অ্যান্সারটা তোমাদের আমি দিব। তাহলে এখানে দেখো এই যে
এই যে কালা জ্বর আছে, এই যে কালা জ্বর, এই যে কালা জ্বরে আরেকটা নাম দমদম জ্বর, এটা মনে রাখবা, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর এখানে যেটা বলেছে দেখো, এই যে কালা জ্বরের যে আদ্য প্রাণীর নামটা জানতে চেয়েছিল, তার নামটা তোমরা দিবা এই যে আছে লিশম্যানিয়া, তাই না? কালা জ্বরের আদ্য প্রাণীটার নাম বা প্রোটোজোয়া, আদ্য প্রাণী বা প্রোটোজোয়া, তার নামটা কি? লিশম্যানিয়া। আর কালা জ্বরের যে বাহক, তাই না, তার বাহকটা কি? সেটা হচ্ছে বেলে মাছি। তাই বেলে মাছি এই আদ্য প্রাণীটি কিন্তু কালা জ্বরের বাহক। ঠিক আছে, এই দুটো অ্যান্সার। প্রথমটা হবে আদ্য প্রাণীটার নাম হচ্ছে লিশম্যানিয়া, আর কালা জ্বরের বাহকের নাম যেটা, সেটা হচ্ছে বেলে মাছি। আচ্ছা, পরের প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো আছে, তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি অবজেক্টিভ 1 মার্কের প্রশ্নগুলো করে দিলাম তোমাদের। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো ক্লাসটা কীরকম লাগলো? ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার অবশ্যই করতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।